বিভেদ প্রতিহিংসার রাজনীতি নয়, মানুষ দলগুলোর গুণগত পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত দেশে ছাত্র রাজনীতিতেও পরিবর্তন দরকার। আওয়ামী লীগ নানা অপকৌশলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল বলে অভিযোগ করেন তারেক রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ। এতে যোগ দেন ঢাকাসহ বিভিন্ন জেলার ছাত্রদল নেতাকর্মীরা। রোববার বেলা ৩টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও অনেক আগেই জড়ো হন নেতাকর্মীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। নেতাকর্মীদের ঢল শাহবাগ ছাপিয়ে ছড়িয়ে পড়ে মৎস্য ভবন, কাটাবন, টিএসসি সহ আশপাশের এলাকায়। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছিলেন। বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেয়া হবে না। ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারা যাতে আর ফিরতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উৎখাত কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। তারেক রহমান বলেন, দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষমতায় গেলে কারিগরি শিক্ষায় জোর দেবে বিএনপি। জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। বিএনপি বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে। সমাবেশে ৯ দফা দাবি তুলে ধরেন ছাত্রদল সভাপতি। জানান, ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা। শিক্ষা ঐক্য প্রগতির ঝান্ডাবাহী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের এই সমাবেশেও নেতারা ঘোষণা দিলেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশ ও মানুষের স্বার্থে যে কোনো আন্দোলনে রাজপথে থাকবে ছাত্রদল। সেই সাথে শিক্ষাঙ্গনে গড়ে তুলবে সহাবস্থানের ছাত্র রাজনীতি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহবাগ, ঢাকা। রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশ ছিল উৎসব মুখর। সকাল থেকে বিভিন্ন জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। দেশের নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন ছাত্রদলের নেতাকর্মীরা। হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী সহ বিভিন্ন জেলা থেকে এসেছে নেতাকর্মীরা। তাদের কাছে দিনটি ছিল উৎসবের, আনন্দের। আমরা যেহেতু বিগত দিনে আন্দোলন সংগ্রাম যে করতে গিয়ে বারবার জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, এই যে এখন ধরেন আজকে আসলাম, আমাদের আর মামলার আশঙ্কা নাই, জেলে যাইতে হবে না। এই অতটুকু যে একটা স্বাধীন দেশ আমাদের জন্য কত বড় পাওয়া, এটা বলে বোঝানো যাবে না। আজকে আমরা প্রায় ২,৫০০ থেকে ৩,০০০-এর মতো নেতৃবৃন্দ এসেছি নরসিংদী থেকে। আমরা বাসে প্রায় ২৩টি বাস এবং ৪৭টি হাইক্স নিয়ে এসেছি। আজকে এই দেশ স্বাধীন মুক্তভাবে আমরা একটা সমাবেশের ছাত্র সমাবেশের আয়োজন করতে পারছি। সবার মুখে কি সুন্দর আপনি হাস্যোজ্জ্বলভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, সেটা আপনারা অবশ্যই দৃষ্টি উপলক করেছেন। ছাত্রদল নেতাকর্মীরা বলছেন, এই সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারের মাইল ফলক হয়ে থাকবে। তাদের সবার অপেক্ষা জাতীয় নির্বাচনের। যে কটা নির্বাচনী আসন আছে, 3টি আসন, সেই 3টি আসনে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল অতন্ত্র প্রহরী ভূমিকা রাখবে, যাতে ফ্যাসিস্ট সরকারের বা কোনো প্রোপাগান্ডা মব সৃষ্টি করতে না পারে। ছাত্রদল সবসময় ভালো কাজের মধ্যে সাধারণ জনগণের পাশে সবসময় ছিল। আমরা সবসময় সাধারণ জনগণের পাশে থাকতে চাই, সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। শাহবাগ মোড় ছাপিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্য ভবন পর্যন্ত ছড়িয়ে পড়ে নেতাকর্মীরা।
আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার সহ 24 দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। র্যাব বিলুপ্ত এবং গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থ ও মানবাধিকার লঙ্ঘনের ব্যবহার বন্ধ করতে আইনি কাঠামো চান তিনি। এর আগে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বাংলাদেশে ইসলামফোবিয়া ও কোনো জঙ্গির জায়গা হবে না, এমনকি জঙ্গি নাটকও নয়। এ সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সাম্যের বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। জুলাই সনদের প্রতিটি বিষয়ে বাস্তবায়ন করতে হবে বলেও জানান তিনি। নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। নিরপেক্ষ না হলে আগামী নির্বাচন বর্জন করতে পারে এনসিপি। নির্বাচন কমিশনে দল নিবন্ধনে নথিপত্র জমা ও সিইসির সাথে বৈঠক শেষে এমন কথা জানিয়েছে দলটি। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, একটি দল ছাড়া অন্য দলের ভোটদান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে ইসি। পাটোয়ারি বলেন, গত 15 বছরে জনগণ ভোট দিতে পারেনি, এবারও সে পাঁয়তারা চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটদানে বাধা তৈরি করলে নির্বাচনে অংশ নেবে না এনসিপি। ইসি যদি সামরিক ও দলীয় উদ্দীপনে ভোটদানের প্রক্রিয়ায় বাধা দেয় ও মেরুদণ্ডহীনভাবে কাজ করে, তা মেনে নেওয়া হবে না। ইসির অসঙ্গতিগুলো সবার সামনে তুলে ধরা হবে। কমিশনাররা এমন কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছেন, তাতে ইসির গ্রহণযোগ্যতা কমেছে। এনসিপি আরও কিছুদিন সময় দিতে চায় ইসিকে। শাপলা প্রতীক ইস্যুতে ইসি চাইলে বিধিমালা সংশোধন করতে পারে বলে মনে করে দলটি। মানুষ হলে ভোট দিতে পারে নাই, আর আমরা ভবিষ্যৎ যে বাংলাদেশের দিকে যাচ্ছি সেখানে হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যা সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছি। ইলেকশন কমিশন এই পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি-পরা পোশাকে। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ। সকালে রাজধানীর এফডিসির সামনে মানববন্ধন করে তারা। এ সময় বক্তারা বলেন, গত বছরের জুলাইয়ে তখনকার সরকারের কর্মকাণ্ডকে সমর্থন করেছে। যে সকল শিল্পীরা আন্দোলনের বিরোধিতা ও গণহত্যাকে সমর্থন করেছে তাদের বিচার করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে বর্জন তালিকা করার দাবি জানিয়েছে সংগঠনটি। যেন ভবিষ্যতে আর কেউ স্বৈরাচারের দোষর না হয়ে ওঠে, সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গত 24 ঘন্টায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ডিএমপি। তারা ঢাকা মহানগর, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। এ সময় এক প্রশ্নের জবাবে ডিএমপি জানায়, বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচির ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় 22 জন ছাড়াও বিভিন্ন জেলা থেকে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 24 ঘন্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্নভাবে সংগঠিত হয়ে প্রকাশ্যে বা গোপনে আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। অবৈধভাবে ভরাট করা হচ্ছে বুড়িগঙ্গা আদি চ্যানেলের লালবাগ সহ বেশ কয়েকটি এলাকার জমি। পরিবর্তন করা হচ্ছে নদীর জমির শ্রেণীও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্ধার করা জমিতেও নতুন করে চলছে দখলদারিত্ব। জেলা প্রশাসন বলছে, আদালতের রায় মোতাবেক জমি বুঝিয়ে দেওয়া হয়েছে, তবে এসব জমি উদ্ধারে শিগগিরই অভিযানে নামার ঘোষণা দক্ষিণ সিটির। রাজধানীর লালবাগ মৌজা বেড়িবাঁধের পাশে ট্রাক ভর্তি করে আবর্জনা ও মাটি ফেলে ভরাট করা হচ্ছে বুড়িগঙ্গার আদি চ্যানেলের অংশ। এর আগে উচ্ছেদ অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করেছিল দক্ষিণ সিটি কর্পোরেশন। পরে মামলা করে ফেরত পান স্থানীয় ব্যবসায়ী সাইদ হোসেন ময়না হাজি। প্রথম একটা রায় হয়েছে, রায়ের পরে সরকার আবার আপিল করছেন।
আপিলে আমরা যেছি, যেটার পরে আমরা জেলা প্রশাসকের কাছে দরখাস্ত করেছি। জেলা প্রশাসক আমাদের কাগজপত্র দেখে যাচাই বাছাই করে আমাদেরকে ছাড়পত্র দিয়েছেন। ভিপি সম্পত্তি হিসেবে তিনি আদালত থেকে রায় পেয়েছেন ভিপি ট্রাইব্যুনালে এবং আপিল ট্রাইব্যুনালে। পরবর্তীতে তিনি ডিসি অফিস থেকে সেটাকে অবমুক্ত করেছেন এবং ডিসি অফিস থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন এটা তার অনুকূলে বুঝিয়ে দেওয়া হয়। তবে দক্ষিণ সিটির কর্মকর্তারা বলছেন, কর্পোরেশনের অধিগ্রহণ করা 0.70 একর জমি দখলের জন্য ভরাট করেছেন ময়না হাজিব। বেআইনিভাবে চ্যানেলের অংশ ভরাট করে জমির শ্রেণীর পরিবর্তন করেছেন। আমরা তাদেরকে জরিমানা করব, জরিমানা করব, বা আমাদের যে ইনস্ট্রুমেন্টস আছে সেগুলো দিয়ে আমরা এই বিষয়গুলো উচ্ছেদ করব। আমাদের যান্ত্রিক সার্কেলে যে যন্ত্রগুলো আছে সেগুলো দিয়ে নরমালি আমরা উচ্ছেদ করি। শুধু এই অংশ নয়, আদি বুড়িগঙ্গা চ্যানেলের শহীদনগরের লোহার ব্রিজ এলাকায় প্রকল্পের নামে জমি ভরাট করে ঠিকাদার প্রতিষ্ঠান এনডিই জমির শ্রেণীরও পরিবর্তন করে তারা। এটা খাল ছিল, এখন বরাদ করে আর রাস্তা বানাই যাচ্ছে, এদিক দিয়ে ব্রিজ বানাইবো দেখা। আগে ছিল খাল, আমরা শৈশবে এগুলো বিশাল লাগে, এখানে মাছ ধরছি, আমরা নৌকা পাইছি, কত কিছু গোসল করছি, বহুত কিছু। 2022-23 অর্থ বছরে চ্যানেলটি 4.5 কিলোমিটার এলাকা খনন ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। ব্যয় হয় প্রায় 30 কোটি টাকা। সেখানে সবুজায়ন ও নান্দনিক স্থাপনার লক্ষ্য থাকলেও নানা বাধায় সে কাজ আর এগোয়নি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশু রায়হান মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ বাবা মাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন স্থানীয় গাজী গ্রুপের কর্মচারী মোহাম্মদ রিপন ও তার স্ত্রী হাফিজা বেগম। স্বজনরা জানান, টঙ্গীর মীরের বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন রিপন। ভোর 5টার দিকে রান্নাঘরে চুলা ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় ঘরে থাকা 4 মাসের শিশু রায়হান মারা যান। দগ্ধ হন রিপন হাফিজা দম্পতি। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধ রিপনের শরীরের 80% এবং তার স্ত্রীর শরীরের 70% পুড়ে গেছে। দুজনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের রাখা হয়েছে আইসিইউতে। 8 নৈশ প্রহরীকে বেঁধে রেখে নাটোর সুগার মিলের প্রায় কোটি টাকার যন্ত্রপাতি ও মালামাল লুট করেছে সশস্ত্র ডাকাত দল। শনিবার রাতে ট্রাকে করে 20 থেকে 25 জনের ডাকাত দল হামলা করে কারখানায়। ডাকাতির পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলায় সাব্বির আহমেদ ও বদরুদ্দিন বেগ নামে 2 জনকে চুক্তিভিত্তিক নিরাপত্তা প্রহরীকে অব্যাহতি দেওয়া হয়। শনিবার দিবাগত রাত 1টার দিকে নাটোর সুগার মিলে প্রবেশ করে 20 থেকে 25 জনের ডাকাত দল। অস্ত্রের মুখে গেটের নৈশ প্রহরীর হাত পা বেঁধে ফেলে তারা। মিলের ভেতরে দায়িত্বরত আরও 7 নৈশ প্রহরীকে মারধর করে বেঁধে রাখে ডাকাতেরা। রাতভর মিলের বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি ট্রাকে করে নিয়ে যায় ডাকাত দল। ভোরে এক নৈশ প্রহরী বাঁধন খুলে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডাকাতির ঘটনা জানান। হাবিলদার রাউনে গেল, আমি আবার মোবাইল করলাম, দেখি মোবাইল বন্ধ। আরেক সাথী কাছে মোবাইল করলাম, তো ওমে বন্ধ। কি ব্যাপার, মনে হয় চার্জ টার্জ নাই। পরে দেখি যে এক এক করে কেউ নাই। এখন ওই দেখি 7-8 জন চলে আসলো। বাসি দেওয়াতে রাগ করে ওরা আমার বাসিটা কাটে নিছে। নেওয়ার পরে আমাকে একটা ঘুষি, আমাকে এই জায়গায় একটা ঘুষি মারিছে। ওদিকে জঙ্গল থেকে এসে আর গলা হাসি ধরলো। খবর পেয়ে কর্মকর্তারা কারখানায় আসার পর পুলিশে খবর দেন। কর্তৃপক্ষ বলছে প্রায় 90 লাখ টাকার মালামাল ও যন্ত্রপাতি নিয়ে গেছে ডাকাতেরা। সিভিল ইঞ্জিনিয়ার দপ্তর, তারপরে ডিসিএমই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ওয়ার্কশপ, সবখানে হাত দিছে। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, যেগুলো লক করা ছিল সে ভাঙছে এবং ফাইলপত্র, কাগজপত্র উল্টোপাল্টা করছে। ঘটনাস্থল থেকে কিছু আলামত ও তথ্য সংগ্রহ করেছে পুলিশ। এই ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রকৃত ঘটনা কি ছিল, কারা জড়িত, সেটা আমরা শীঘ্রই বের করতে পারবো। আমাদের হেফাজতে নিচ্ছি আমরা কয়েকজনকে, কিন্তু আমরা একটু তদন্তের সাথে আমরা এখন ডিসক্লোজ করতেছি না। মিলের কেউ ডাকাতির সঙ্গে জড়িত কিনা সেটি তদন্ত করছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে সংস্থাটি। সোমবার থেকে অনলাইনে 2025-26 কর বর্ষের রিটার্ন দেওয়া যাবে। তবে প্রবীণ, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি সহ 4টি বিশেষ শ্রেণীর করদাতার জন্য কাগজের রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। বর্তমানে 1,12,00,000 মতো কর শনাক্তকরণ নম্বরধারী বা টিআইএনধারী আছেন। তাদের মধ্যে প্রতি বছর মাত্র 40 লাখের মতো রিটার্ন দেন। গত বছর ব্যাংক ও বহুজাতিক প্রতিষ্ঠান সহ নির্দিষ্ট কিছু করদাতা শ্রেণীর জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর 17 লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দেন।
করের আওতা বাড়াতে এবার ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর। এনবিআরের আদেশে বলা হয়েছে ৬৫ বছরের বেশি প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন। সোমবার থেকে করবর্ষ ২০২৫-২৬-এর রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হবে। করদাতারা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। একটা শক্তিশালী সুশাসন এবং রাষ্ট্রের স্বার্থে সবাইকে এক জায়গায় হতে হবে এবং হয়ে যে রেভিনিউ কালেকশন বাড়ানোর কোনো বিকল্প নাই, আবার রেভিনিউ সিস্টেম যাতে বিনিয়োগ এবং করদাতা বান্ধব হয় সেটারও বিকল্প নাই। করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা দেবেন রাজস্ব বোর্ডের কর্মীরা। উমনহা রাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোক্তা পর্যায়ে আবারও কমেছে এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোববার এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য দর ঠিক করেছে বিইআরসি। রোববার বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। এর আগে গেল ২রা জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। কাঁচামালের দাম কমায় এলপিজির দাম কমেছে বলে জানায় সংস্থাটি। এছাড়া চলতি মাসে অটো গ্যাসের দাম লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়, যা গেল মাসে ছিল প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা। এবছর এ নিয়ে টানা ৩ মাস কমল এলপিজি ও অটো গ্যাসের দাম। প্রতি মাসে প্রোপেন ও বিউটেনের সৌদি কার্গো মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে সরকারি সংস্থাটি। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে।